নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। কর্মকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করবার জন্য পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে আবারও একবার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার ধলাই জেলার জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সাধারণ মানুষের কথা শুনে কাজ করার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের নবনির্বাচিতদের উদ্দেশ্যে আরও একবার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মকে ধর্ম হিসেবেই গ্রহণ করার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। হচ্ছে কাজ, আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা এখানে জনপ্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ নিয়েছেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন। কাজেই আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা। মানুষ আসবে, মানুষের নানা রকম সমস্যা হয়। দুটো কান ভগবান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে একটা, মুখের ব্যবহারটা একটু কম আর কানে শোনাটা বেশি, ভগবানই তৈরি করে। কাজে শুনুন, ওর যে সমস্যা, ওর যে ব্যথা, সেটা বোঝানোর চেষ্টা করুন। তবে আমরা বারবার মানুষ আমাদের উপর আস্থা। শুক্রবার দক্ষিণ জেলার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেবলমাত্র কাজের প্রতি তার বিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি সব জায়গায় বলি, আমি বিশ্বাস এখন ছেড়ে দিয়েছি, কাউকে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। কাজের পরে যে ভালো কাজ করবে তার উপর আমি বিশ্বাস করি, এবং সেটাই হচ্ছে আসল। কেউ আমার একদম সে ভুল করবে আর তাকে আমার মেনে নেবে, সেই রাজনীতি আমরা করব না। আমরা সেই দিশায় আমরা কাজ করি। তো এই যে 2000, 3000, 5 আপনারা দেখেছেন, বলছে আরে মুখ্যমন্ত্রী এখন এইভাবে যে যায় তাকে ফটো তুলে দেয়। আমরা কারণ কত অ্যামাউন্ট দিচ্ছে, সে অ্যামাউন্ট পর্যন্ত আমার ফেসবুকে আমরা দিচ্ছি, পেজে আমরা দিচ্ছি। অর্থাৎ কি, যে মানুষ এত আস্থা। আমার মনে আছে একজন উনি রিটায়ার্ড বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলছেন যে আমি কিছু দান আপনাকে করতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ যে আপনার বিভাগ আছে সেটার মধ্যে তো রিলিফ আমি দিতে চাই। তো উনি যখন দিলেন, বললেন মনে হচ্ছে যে এই যে আমি টাকাটা আপনার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি, এটার সঠিক কাজ হবে, এর জন্য আমি আপনার কাছে দিলাম। এই যে বিশ্বাস মানুষের মধ্যে হয়েছে, সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই আমি বলবো যে যারা এখানে আজকে জনপ্রতিনিধি হয়েছেন, প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার ভূমিকা সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। কেবলমাত্র দলীয় সংগঠনই নয়, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা উচ্চ প্রশংসিত হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছেও। তৃণমূল পর্যায়ে প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে মুখ্যমন্ত্রীর এই ধরনের বার্তা নিশ্চিতভাবে পথ দেখাবে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে মাদক এবং অসামাজিক কার্যকলাপের বারবারন্ত এবং সর্বোপরি জননিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত হাসপাতালে নজরদারি ক্যামেরার 24 ঘন্টার পৃথক একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্থাপন করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এছাড়া স্ত্রী রোগ বিভাগে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ একটি দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলিতে মাদক এবং অসামাজিক কার্যকলাপের পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তর অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে জিবি হাসপাতাল চত্বরে মাদক ব্যবসা এবং মাতালদের বারবারন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন হাসপাতালে পরিষেবা নিতে আসা রোগী এবং তাঁদের পরিজনরা। এই বিষয়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। আগরতলা সরকারি মেডিকেল কলেজ জিবিপি হাসপাতালে চিকিৎসক, রোগী এবং রোগীদের পরিজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি খতিয়ে দেখে নিরাপত্তারক্ষী, পুলিশ ও টিএসআর এর সংখ্যা বাড়ানোর পাশাপাশি একটি শক্তিশালী সিসিটিভি নজরদারি ব্যবস্থার বাস্তবায়ন এবং একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের সুপারিশ করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের দেওয়া বিবৃতি অনুসারে ড্রাগ গ্রহণকারীরা সাধারণত রোগী বা তার পরিজনদের জিনিসপত্র, হাসপাতালের সম্পত্তি যেমন এসি, কপারের তার, স্ক্র্যাপ ইত্যাদি চুরি করে নিয়ে যায় এবং 90% ড্রাগ আসক্তের বয়স 25 বছরের নিচে এবং কেউ 18 বছরেরও কম। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য এজিএমসি এবং জিবি হাসপাতালে গঠন করা হয়েছে একটি কিউআরটি টিম। এই টিম সক্রিয় থাকবে রাতের বেলাতেও।
রাতের বেলায় বিশেষ করে মহিলা ওয়ার্ডে মেডিকেল টিম এবং অন্যান্যদের নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছে এক্স আর্মি বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর। রাজ্যের এই প্রধান হাসপাতালে নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে হাসপাতাল চত্বরে 24 ঘন্টা নজরদারি করার জন্য একটি ইন্টিগ্রেটেড সিসিটিভি নজরদারি ব্যবস্থা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সিসিটিভি ফুটেজ নিরীক্ষণের পাশাপাশি নিরাপত্তা ক্রিয়াকলাপ সমন্বয় করতে এবং ঘটনাগুলির সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে অবাঞ্ছিত প্রবেশ সীমাবদ্ধ করতে এবং চুরি রোধ করতে মেন্টাল ডিটেক্টর, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম স্থাপন করার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক দেশের সবকটি রাজ্যে বিশেষ করে প্রধান প্রধান হাসপাতালগুলির উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ফোকাস করা এবং নিরাপত্তা লঙ্ঘনের উচ্চ ঘটনাপ্রবণ এলাকা যেমন জরুরি কক্ষ, ট্রাইজ এলাকা এবং নিবিড় পরিচর্যা ইউনিট এবং লেবার রুমে বিশেষ নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পরপরই এই ক্ষেত্রে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকারও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দোকানে জিনিস কিনতে গিয়ে ধর্ষিত হলো এক নাবালিকা। উত্তর ত্রিপুরা জেলার পদ্মবিল সিলোটি ক্যাম্প এলাকায় সংঘটিত এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে তৎপরতার সঙ্গে আটক করেছে পুলিশ। জানা যায়, দোকানে জিনিস কিনতে গেলে 16 বছরের নাবালিকা কন্যাকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করে দুই দুর্বৃত্ত। পরে নাবালিকাটিকে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয় মানুষ দেখতে পেয়ে উদ্ধার করে নাবালিকাকে। ঘটনার পর ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানান নাবালিকার পরিবার পরিজনরা। তদন্তের জন্য ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। রাতভর তল্লাশি চালিয়ে ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ। তাদের নাম উসমান আলী এবং আজিজুদ্দিন। উভয়ের বাড়ি পানিসাগর মহকুমার রৌয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনা নিয়ে বিস্তারিত জানান এসপি ভানুপদ চক্রবর্তী। শোনা যাক কি জানালেন পুলিশ সুপার। উসমান আলী, বয়স হলো 24 বছর, আর একজনের নাম হলো আয়াজউদ্দিন, তার বয়স হলো 27 বছর, বাড়ি হাতের দোয়াতে। ঘটনায় অভিযুক্ত দুই যুবককে শুক্রবার আদালতে তোলে পুলিশ। নাবালিকা ধর্ষণের মতো জঘন্যতম ঘটনায় দোষীদের কঠোর শাস্তির জন্য পুলিশ সর্বাত্মকভাবে পেশাদারি তদন্ত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এসপি ভানুপদ চক্রবর্তী। ঘটনার পর স্থানীয় মহলে সৃষ্টি হয় চাঞ্চল্য ও মৃদু উত্তেজনা। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপরতার সঙ্গে দুই দুর্বৃত্তকে আটক করার পর শান্ত হয় পরিবেশ। বর্তমানে ধর্মনগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। সাধারণ মানুষের একপ্রস্থ ভোগান্তির পর শেষ পর্যন্ত পরিষেবা প্রদানকারী সংস্থা ফেডকোর সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল বিদ্যুৎ দপ্তর। শুক্রবারই এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করে জানিয়ে দিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। পরিষেবা দেওয়ার কাজ এখন থেকে নিজের হাতে তুলে নিল বিদ্যুৎ নিগম। 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে পরিষেবা প্রদান করার জন্য রাজ্য সরকার এবং বিদ্যুৎ নিগমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বহির্রাজ্যের সংস্থা ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ফেডকো। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অধীনস্থ ধলাই সার্কেলের আমবাসা, গন্ডাছড়া, ছামনু এবং মনু উপবিভাগ, আগরতলা 2 নম্বর সার্কেলের অধীনস্থ মোহনপুর, হেজামারা, বামুটিয়া এবং লেফুঙ্গা উপবিভাগ, দক্ষিণ ত্রিপুরা সার্কেলের সাব্রম এবং সাতচাঁদ উপবিভাগের গ্রাহক পরিষেবা সংক্রান্ত বিষয় এবং বিল প্রদান ও গ্রাহকদের কাছ থেকে বিল আদায়ের দায়িত্ব ছিল এই বেসরকারি সংস্থা ফেডকোর ওপর। মাসখানেক ঠিকঠাকভাবে চলার পর থেকেই শুরু হয় একে একে অভিযোগের পালা। সময় মতো বিল না করা, মর্জি মাফিক বিল, এমনকি ভুতুরে বিলের বিস্তর অভিযোগ উঠতে থাকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে। শুধু বিলের ক্ষেত্রেই নয়, বিদ্যুতের অন্যান্য পরিষেবা দেবার ক্ষেত্রেও চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেয় ফেডকো। সময় সময় এইসব অভিযোগগুলি রূপ নেয় জনরোষের। ফেডকোর ব্যর্থতা এবং রাজ্য বিদ্যুৎ নিগমের ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকার কারণে কখনো কখনো জনরোষ আছড়ে পড়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে বা নিগমের কার্যালয়গুলিতে। কিন্তু কোনো ক্ষেত্রেই ফেডকোর বিষয়ে কর্ণপাত করা বা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনই মনে করেনি রাজ্য বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ নিগম। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক সাহার সাপ্তাহিক মুখ্যমন্ত্রী সমীপেশু কার্যক্রমে এই নিয়ে আর্জি জানায় সাধারণ মানুষ। তুলে ধরেন তাদের ভোগান্তির কথা। শেষ পর্যন্ত গ্রাহকদের লাগাতার অভিযোগের ভিত্তিতে বেসরকারি সংস্থা ফেডকোর হাত থেকে সব দায়িত্ব সরিয়ে নিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। শুক্রবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে টিএসিসিএল কর্তৃপক্ষ।
এতদিন ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ নিগম লিমিটেডের অধীনস্থ বেশ কয়েকটি বিভাগে গ্রাহক পরিষেবা এবং বিল আদায় সংক্রান্ত বিষয় পরিচালনার দায়িত্ব ছিল বেসরকারি সংস্থা ফেডকো। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বিদ্যুৎ পরিষেবাকে আরো দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে এবার বেসরকারি সংস্থা ফেডকোর হাতে থাকার সমস্ত দায়িত্ব নিজেদের হাতে নিয়ে শুক্রবার সকাল 11টা থেকেই কাজ শুরু করে দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করেছে বিদ্যুৎ নিগম। ফেডকোর বিরুদ্ধে গ্রাহকদের লাগাতার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এবার এই পরিষেবা নিজেদের হাতে নিয়ে গ্রাহক পরিষেবা উন্নত করার উদ্যোগ নিয়েছে। ফলে শুক্রবার থেকে উল্লেখিত বিদ্যুৎ বিভাগের অধীনস্থ সমস্ত গ্রাহকদের যাবতীয় পরিষেবা প্রদানে ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেড সম্পূর্ণভাবে কাজ করবে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করেছে বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ বিল প্রদান সহ বিল আদায়ও বিদ্যুৎ নিগম লিমিটেডই করবে। এক্ষেত্রে শুক্রবার থেকেই ফেডকোর সঙ্গে কোনো রকম লেনদেন, বিদ্যুৎ বিল জমা কিংবা অন্য কোনো ধরনের অফিসিয়াল সংযোগ রক্ষা না করার জন্য আপামর বিদ্যুৎ গ্রাহকদের কাছে আবেদনও জানিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। অর্থাৎ শেষ পর্যন্ত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর এবং বিদ্যুৎ নিগম নিজেদের ভুল বদল করেছে বলেই মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। তবে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেখানে বিদ্যুৎ দপ্তর এবং বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে, সেখানে সর্ষের মধ্যে থাকা ভূত কিভাবে তাড়াবে সরকার তা নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সর্বোচ্চ আদালতের বিচারপতিদের 2 সদস্যের ডিভিশন বেঞ্চ মঞ্জুর করে কেজরিওয়ালের জামিনের আবেদন। একই সঙ্গে সিবিআইকে ভৎসনাও করেছে সর্বোচ্চ আদালত। অবশেষে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে সিবিআই এর দায়ের করা মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিনের নির্দেশ দেয় 2 সদস্যের বিচারপতির বেঞ্চ। আগে আবগারি দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় জামিন মিলেছে কেজরিওয়ালের। তবে সাক্ষীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী, জামিন মঞ্জুরের পরেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। এদিকে মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে বলে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুরের প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন আম আদমি পার্টি। এদিকে কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে সিবিআইকে ভৎসনা করেছে সর্বোচ্চ আদালত। ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনে মুক্তি না পেয়ে যান, খুব সম্ভবত সেই কারণেই সিবিআইও তাকে গ্রেপ্তার করেছিল বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। সিবিআই এইভাবে গ্রেপ্তার করে আটকে রাখা চালিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। বেশ কয়েকটি শর্তে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে আদালত। এগুলির মধ্যে অন্যতম হলো জেল থেকে বেরোনোর পর কোনো ফাইলে সই করতে পারবেন না এবং নিজের দপ্তরেও যেতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এছাড়া আবগারি মামলা সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, গত 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে প্রথমবারের মতো গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে সিবিআইও গ্রেপ্তার করে কেজরিওয়ালকে। মাঝে লোকসভা নির্বাচনের সময় দলের হয়ে প্রচার করার জন্য জামিন দেওয়া হয়েছিল আম আদমি পার্টির এই সুপ্রিমোকে। পরে ফের তিহার জেলে ফিরে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওএনজিসি ত্রিপুরার উদ্যোগে বন্যা দুর্গত জনগণের জন্য ত্রাণ বন্টনের কাজ চলছে জোর কদমে। গত 2 দিনের সর্বাধিক ক্ষতিগ্রস্ত কাঁকড়াবন ও সোনামুড়ার 400 দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বন্টন করা হয় ওএনজিসির পক্ষ থেকে। আগামী 7 দিন ধরে বন্যা কবলিত অমরপুর, সাবরুম, শান্তিরবাজার, বিশালগড়, কিল্লা, বামুটিয়া, চন্দ্রপুরের বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করবে ওএনজিসি। नहीं कर सकते, लेकिन हमारा छोटा सा प्रयास, हमारा प्यार समझ के आप लोग रखिए। आप लोग खुश रहें, अच्छे से रहें, यही कामना करता हूँ। सबको धन्यवाद। বন্যা দুর্গত এলাকার পুনর্নির্মাণে ওএনজিসি ত্রিপুরা সাহায্যের হাত বাড়িয়েছে। ওএনজিসির এই কর্মসূচি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়েছে রাজ্যের স্বেচ্ছাসেবী গবেষণা সংস্থা অর্পণ সোসাইটি। এখনো পর্যন্ত সম্প্রতি বন্যায় ক্ষতির পরিমাণ 17,000 কোটি ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,28,000 পরিবার। মৃত্যু হয়েছে 36 জনের এবং নিখোঁজ রয়েছেন একজন। প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলায় শুক্রবার বের করা হয় শোক মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতা ও কর্মী সমর্থকরা। সীতারাম ইয়েচুরির প্রয়াণ সিপিএম দল ও বামপন্থী আন্দোলনের জন্য বড় ক্ষতি। দলীয় সম্পাদকের প্রয়াণে শোকার্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ভাষাতেই শ্রদ্ধা জানালেন সীতারাম ইয়েচুরিকে। রাজধানীতে অনুষ্ঠিত শোক মিছিল থেকে মানিক সরকার জানান, বাম গণতান্ত্রিক আন্দোলন ও সিপিএম দল উভয় ক্ষেত্রেই সীতারাম ইয়েচুরির প্রয়াণ একটি বিরাট আঘাত। শুধু জাতীয় রাজনীতিতে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সীতারাম ইয়েচুরি বামপন্থী ভাবধারাকে প্রসারিত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন বলে জানিয়েছেন মানিক সরকার। এই যে প্রয়াণ, এটা আমাদের পার্টির জন্য একটা বড় ধরনের আঘাত, এবং এটা শুধু পার্টি না,
ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন। সীতারাম ইয়েচুরির স্মরণে অনুষ্ঠিত শোক মিছিলে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন শাখা সংগঠন ও গণসংগঠনের নেতাকর্মীরা। রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে এই শোক মিছিল। শোক মিছিলের পাশাপাশি সিপিএম রাজ্য দপ্তরেও সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক সরকার ও দলের অন্যান্য বরিষ্ঠ নেতাকর্মীরা। 72 বছর বয়সে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীতারাম ইয়েচুরি। আগাগোড়া বামপন্থী আদর্শে দীক্ষিত সীতারাম ইয়েচুরি অনেক সময় বৃহৎ রাজনৈতিক লক্ষ্যের জন্য কট্টর দলীয় আইনকে বাদ দিয়ে অনেক ক্ষেত্রে জানিয়েছেন নিজের স্বাধীন উদার সিদ্ধান্ত। বিশেষ করে 2006 সালে এবং তারপরে যুক্তফ্রন্ট সরকার গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাত্ত্বিক ক্ষেত্রে ও বাস্তবের মাটিতে দুই ক্ষেত্রে সমান সাবলীল ছিলেন উচ্চশিক্ষিত ও মুখে মৃদু হাসির অধিকারী সীতারাম ইয়েচুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্গাপুজো শুধু একটি বৃহৎ উৎসব নয়, বাজার কেন্দ্রিক অর্থনীতির অন্যতম উৎস বটে। তবে সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাম ত্রিপুরার অর্থনীতি, যার কারণে মন্দা পুজোর বাজার। অনেকটাই ম্লান হয়েছে পুজোর আনন্দ। দুর্গাপুজোর আগে এই সময়ে তেজি থাকতো গ্রামীণ বাজার ও অর্থনীতি। সরকারি প্রকল্পের কাজের টাকা ও পুজোর সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত মানুষ কায়িক শ্রমের মধ্যে দিয়ে হাতে পেতেন বাড়তি পয়সা। বিশেষ করে চাষি ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা পুজোর জমজমাট বাজার থেকে পেতেন আর্থিক মুনাফা। তেজি বাজারের কারণে রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলা ও মহকুমায় পুজো হয়েছে বৃহৎ আকারে ও জাঁকজমকের সঙ্গে। কিন্তু রাজ্যে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত গ্রামীণ অর্থনীতির কাঠামো, যার সরাসরি প্রভাব পড়েছে পুজোতে। মফস্বলের বহু ক্লাব এবার জাঁকজমক বাদ দিয়ে কোনো মতে পুজোর আয়োজন করছে, যার অন্যতম কারণ গ্রামীণ মানুষের কাছে নগদ অর্থ নেই বললেই চলে। ফলে পুজো দোরগোড়ায় হলেও ঝিমিয়ে আছে মফস্বল ও গ্রামের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি। এই অবস্থার যে রাতারাতি পরিবর্তন হবে সেও নিশ্চিত নয়। ফলে বলা যায় গ্রাম ত্রিপুরার পুজোর আনন্দ এবার অনেকটাই থাকবে জৌলুসবিহীন। বন্যার কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। মূলত তাদের টাকাতেই জমজমাট থাকতো পুজোর বাজার। এক্ষেত্রে সরকারি সাহায্য সহায়তা আসছে ঠিকই, তবে বিশাল পরিমাণ ক্ষতির সঙ্গে তুলনা করলে তার পরিমাণ নেহাতই অল্প। আর্থিক অবস্থা দেখে দোকানে পুজোর মাল তুলতেও বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা। বলার অপেক্ষা রাখে না সমানভাবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য মহল। কারণ পুজোর বিক্রি বাচ্চার লাভের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকতেন বিভিন্ন ব্যবসায়ী। তাদের মুখেও এবার বিষাদের ছায়া। মানুষের এই সার্বিক দুরবস্থা দেখে পুজোর বাজেট বাধ্য হয়েই কাটছাট করছে মফস্বলের বহু ক্লাব। সপ্তমী অথবা অষ্টমীতে রাজধানীর শান্তিপাড়া অথবা সংহতি ক্লাবের মণ্ডপে যখন মানুষের ঢল, তখন একই চিত্র গতবারও দেখা গিয়েছে তেলিয়ামুড়া, কৈলাসহর অথবা উদয়পুর রবীন্দ্র সংঘের মতো সুপরিচিত ক্লাবগুলির পুজো প্যান্ডেলে। এবারও মা আসছেন ঠিকই, তবে প্রকৃতির নিদারুণ রুদ্ররোষে মার সন্তানদের মুখে নেই খুশির হাসি। কঠিন এই অবস্থা কাটিয়ে আবার সহসাই ঝলমল করবে গ্রামীণ ত্রিপুরার বাজার। মা দুর্গার কাছে এই প্রার্থনা নিয়ে এবার পুজো প্যান্ডেলে আসবেন স্বজন হারানো ও ঘরবাড়ি হারানো দুঃখী সন্তানরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সদর এসডিএম ফুড কন্ট্রোলারের পক্ষ থেকে শুক্রবার রাজধানীর জিবি বাজারে বিভিন্ন মিষ্টি দোকান, রেস্তোরাঁ এবং হোটেলগুলিতে খাবারের গুণমান, ওজন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি দোকানে গুণগত খাবার না থাকার কারণে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে 2টি সিলিন্ডার, অনেকগুলো প্লাস্টিক ব্যাগও উদ্ধার করা হয় এবং যে সমস্ত দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই সেই সব দোকানদারেও জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সদরের ডিসিএম অনিন্দ চক্রবর্তী, ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক, ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস এবং কিষান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অফিসাররাও। এই বিষয়ে বিস্তারিত বলেন ডিসিএম এবং ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক। এনফোর্সমেন্ট টিম বিভিন্ন দিনই আমরা অভিযান করি, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা জিবি বাজারে করেছি। আমাদের ডিসিএম স্যার আমাদের সাথে আছেন, উনি একটু আগে বিস্তৃত বলেছেন। তো আজকে আমরা আরও ভিজিট করব, আমরা মহারাজগঞ্জ বাজারেও যাব। তো মূলত জিবি বাজারে অভিযান করে মিষ্টির দোকান এবং হোটেলে আমরা অনেক উপসংগতি পেয়েছি। মিষ্টির কোয়ালিটি খারাপ, প্রত্যেকটি অফিসার কেস বুক করেছে এবং দইয়ের মধ্যে যে 500 গ্রাম দই থাকার কথা পাতিলটা বাদ দিয়ে সেটা মাপ দিয়ে দেখা গেছে প্রায় 160 থেকে 70 গ্রাম দই। 16 সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বড় কাঁঠালে শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও সমস্ত মন্ত্রী ও নেতৃত্বগণ। তাছাড়া উপস্থিত থাকবেন ত্রিপুরা দলের এমডিসি পদ্মত কিশোর দেববর্মন। মন্দির উদ্বোধনকে সামনে রেখে আয়োজক কমিটির কনভেনর মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ, রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সভায় শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ এই মন্দির উদ্বোধন অনুষ্ঠান নিয়ে সার্বিক সহায়তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। মন্দির উদ্বোধন নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ ওনার ধর্মীয় কার্যকলাপের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন, যা রাজ্যের জন্য গর্বের। সনাতন ধর্মের প্রচার ও প্রসারে ওনার ভূমিকা অপরিসীম। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং বেদ বিদ্যালয় তার শুভ উদ্বোধন হবে, যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় উত্তরপ্রদেশ। বৃহস্পতিবারের পর আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। ডুকলি ঋষিপাড়া 1 নম্বর বুথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতঘর। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর 2টি ইঞ্জিন। বাড়ির মালিকের নাম জিতেন্দ্র চক্রবর্তী ও সন্ধ্যা চক্রবর্তী। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা ভালো না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতন পৌঁছতে পারেনি। অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকের বক্তব্য, গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষাধিক টাকার উপরে। অগ্নিকাণ্ডে 2 জন আহত হয়েছেন। এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির মহিলা সন্ধ্যা চক্রবর্তীর গায়ে আগুন লেগে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সব বাড়িঘর ঘুরে গেছে, অনেক মানুষের বালতি দিয়ে জল লাইনে জল দিছে, চেষ্টা করছে। আর দক্ষিণ দিকেও মাছ ছিল, চেষ্টা করে সবাই মাছের দিয়েছিলেন। ইয়া পাইছিল তারাই রয়েছে, খাইতে পারে না, রাস্তাঘাট বালা না, দুনিয়া ঘুরে গেছে, আর কিচ্ছু নাই। মানে কল গেছে, কল সেন্টি রিসিভ করছে, টাইমটা আমি কইতাম পারছি না কটার সময় গেছে, কারণ আমি অফিসে আছি। তো সঙ্গে সঙ্গে গাড়ি বুক করছে। তারপর সেকেন্ড টাইম আমি মানে আইলাম বাইকে, যা দেখলাম বলতে মোটামুটি ঘরটা সব পুরোপুরি জ্বলে গেছে, আর কাগজ বাচ্চা আর কি। কেমন ক্ষয়ক্ষতি? লসটা বলতে 3 লাখের মতন হয়ে যাবে। 2 বছর আগে শ্রীনগর এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এলাকার উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের স্বার্থে জমি দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও শুরু হয়নি ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার মানুষ। ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করার জন্য মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়কের কাছে দাবি জানিয়েছেন বিক্ষোভে শামিল জাতি জনজাতি অংশের মানুষজন। তাদের বক্তব্য, ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় নির্মিত হলে লাভবান হবেন শ্রীনগর সহ আশেপাশের অঞ্চলের মানুষ। উন্নয়নের স্বার্থে নির্মাণ কাজ শুরুর জন্য রাজ্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হতে দেরি হচ্ছে, তার কারণে আজকে আমরা সবাই এই জায়গার মধ্যে মিলিত হয়েছি। যদি ডেভেলপমেন্টের স্বার্থে আমরা আজকে এই জায়গার মধ্যে উপস্থিত। ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে বন্যা পরবর্তী সময়ে জেলার রাস্তাঘাট, সেচ এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করলেন পূর্ত ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে জেলার আমবাসা কমলপুর সড়ক পরিদর্শন করেন সচিব কিরণ গিত্তে সহ আধিকারিকরা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ গিত্তে বলেন, এই বৈঠকে জেলার রাস্তাঘাট, সেচ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, বেশ কিছু রাস্তা খারাপ হয়ে গিয়েছে, যার কারণে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। এই সড়কগুলি দ্রুততার সঙ্গে যাতায়াতের উপযুক্ত করা হবে।
PMGSY প্রকল্পে যে সকল রাস্তাগুলির কাজ শুরু হয়েছিল বা যেগুলি শুরু হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছে, সেই রাস্তাগুলি বর্তমানে বন্যার কারণে আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন রাজ্য সরকারের তরফ থেকে এই সড়কগুলি নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকদের সাহায্য করার জন্য ধলাই জেলায় বিভিন্ন প্রকল্পে কাজ শুরু হয়েছে বলে কিরণ গীতে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে বিভিন্ন জেলায় বন্যা পরবর্তী পরিস্থিতির পর সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য প্রশাসন কাজ করছে এবং জেলা প্রশাসনের মাধ্যমে উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে দুর্যোগ পীড়িত মানুষদের সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে। मीटिंग में हमने देखा अभी भी कुछ रोड हमें रिपेयर करना, रिस्टोर करना बाकी है, जिसके कारण हमारा विद्युत का। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।